ট্রান্সপারেন্সি ওয়েতে বায়ারকে তারা উপস্থাপন করে দেখিয়ে দেন যে কী কী পরিচর্যাগুলো করে আসছেন। এতে করে বায়ার তার পছন্দ করে নেওয়ার একটা সুযোগ থাকে। টেস্টটা কেমন সেটা সে বুঝতে পারে, আমের জাত সম্পর্কে সে জানতে পারে, জাতের অরিজিন সম্পর্কে জানতে পারে, যেই ওয়াটারটা ইউজ করা হয়েছিল সেই ওয়াটারটার মধ্যে কোনো হ্যাজার্ড আছে কি না, হেভি ম্যাটার আছে সেটাও সে বুঝতে পারে। জানেন যে চাঁপাইনবাবগঞ্জ, নোয়াগাঁ, এসব রাজশাহী এসব অঞ্চলেই কিন্তু আম রপ্তানি হয়, মানে আম উৎপাদন হয় এবং কোয়ালিটি আম উৎপাদন হয়। তো এই এলাকায় যদি আমরা প্যাকেজিং হাউস পাই তাহলে কিন্তু আমার মনে হয় ঢাকা শ্যামপুর যেতে হবে না। হ্যাঁ, শ্যামপুরে যদি থাকে তো শ্যামপুরের আন্ডারে এটা যদি প্যাকেজিং হাউস হয় তখন কিন্তু এই আমটা আমরা রপ্তানি করতে পারবো। উৎপাদনকারীরা যেসব পরিচর্যাগুলো করেন সেগুলো প্রত্যেকটা আইটেম তারা রেজিস্ট্রারে লিপিবদ্ধ করেন এবং এটা ট্রান্সপারেন্সি ওয়েতে বায়ারকে তারা উপস্থাপন করে দেখিয়ে দেন যে কী কী পরিচর্যাগুলো করে আসছেন। এতে করে বায়ার তার পছন্দ করে নেওয়ার একটা সুযোগ থাকে যে আমার এই বাগানটা এই পরিচর্যা করা আছে, এইভাবে আমটা উৎপাদন করা হয়েছে, সেই আমটা তার জন্য নিরাপদ এবং আমটা টেস্টটা কেমন সেটা সে বুঝতে পারে, আমের জাত সম্পর্কে সে জানতে পারে, জাতের অরিজিন সম্পর্কে জানতে পারে, যেই ওয়াটারটা ইউজ করা হয়েছিল সেই ওয়াটারটার মধ্যে কোনো হ্যাজার্ড আছে কি না, হেভি ম্যাটার আছে সেটাও সে বুঝতে পারে। তো সব কিছু বুঝে ইকোনমিক্যালি তারা একটা অ্যানালাইসিস করে যে এই প্রোডাক্টটা তার জন্য কতটুকু লাভজনক হবে, কতটুকু প্রফিটেবল হবে সেটা সে জানতে পারে। এবং এই ট্রেসিবিলিটির কারণে সারা পৃথিবীতেই প্রোডাক্টের দামটা বেড়ে যায়, মানে দাম মানে আর্থিক মূল্য যেরকম বেড়ে যায় মানের দিকটা বেড়ে যায় এবং যারা এটাকে ভোগ করবে ভোক্তা স্বাচ্ছন্দ্যভাবে ভোগ করতে সক্ষম হয়ে থাকে। গত 23 সালে প্রায় 13টা দেশে আম রপ্তানি করেছিলাম 40 মেট্রিক টন। গত বছরও করেছিলাম অল্প কিছু, কিন্তু এই বছর আবার চলমান। যেমন গত পরশু দিন সুইডেনে দিলাম 3 টন, তার আগে দিলাম 2 টন এবং পর্যায়ক্রমে যাচ্ছে আর কি। তো আমরা যদি যে রপ্তানির যে আমাদের রাষ্ট্রীয় যে প্রবলেমগুলো আছে এগুলো যদি সলভ হয়, আমার মনে হয় যে গ্যাপ প্রযুক্তি সেটা পুরোপুরি কার্যকর হবে। মানে কার্যকর তো আছেই, কারণ আমরা চাষিরা লাভবান হতে পারবো এবং রপ্তানিযোগ্য আম উৎপাদন যে প্রকল্প আছে এই প্রকল্পের মাধ্যমে আমাদের মতো যারা ফার্মার আছে তারা, আমি মনে করি আম উৎপাদনের জন্য, রপ্তানিযোগ্য আম উৎপাদনের জন্য তারা কিন্তু এই গত 3 বছর থেকে একজন মানে দক্ষ হয়ে উঠেছে এবং গ্যাপ প্রযুক্তির মাধ্যমে আম উৎপাদনে আর কোনো আমাদের কোনো নাই, জটিলতা নেই, আমরা উৎপাদনে সক্ষম। এখন আমরা এই উৎপাদনকৃত আমটা যেন আমরা রপ্তানি করতে পারি, এই রপ্তানির জন্য যতগুলো প্রবলেম আছে সেগুলো কেটে যদি উঠে যায় তাহলে মনে হয় সম্ভব। গত মাসে আমাদের বাগানে এসেছিল চায়না অ্যাম্বাসেডর, তো উনি একটা প্রসঙ্গে একটা কথা বললেন যে আপনি রেডি আম দেওয়ার জন্য, আমরা নেওয়ার জন্য রেডি, কিন্তু বাংলাদেশ প্রবলেম। হ্যাঁ, তারা চাই না যে এখান থেকে আমটা প্যাকেজি মানে এখান থেকে শ্যামপুর যায়, শ্যামপুর থেকে আবার এয়ারপোর্ট আসুক। ওদের কথা কি এই যাবে এবং আসবে এই টাইমটা 8 ঘন্টা লস যায়। আমরা তো লস করা জাতি না। হ্যাঁ, আমরা চাই আপনারাও লস করবেন না। টাইম কিল করলে ডেভেলপ করা যায় না। ইনি অল্প কথাতে একটা জিনিস বুঝালো। এবং যেমন আমরা বারবারই বলি যে আমাদের বিশেষ করে জানেন যে চাঁপাইনবাবগঞ্জ, নোয়াগাঁ, এসব রাজশাহী এসব অঞ্চলেই কিন্তু আম রপ্তানি হয়, মানে আম উৎপাদন হয় এবং কোয়ালিটি আম উৎপাদন হয়। তো এই এলাকায় যদি আমরা প্যাকেজিং হাউস পাই তাহলে কিন্তু আমার মনে হয় ঢাকা শ্যামপুর যেতে হবে না। হ্যাঁ, শ্যামপুরে যদি থাকে তো শ্যামপুরের আন্ডারে এটা যদি প্যাকেজিং হাউস হয় তখন কিন্তু এই আমটা আমরা রপ্তানি করতে পারবো, মানে সুবিধা হবে, সরাসরি এয়ারপোর্ট যাবে। এবং তারা আরও কয়েকটা জিনিসের কথা বললো যে তারা আম নেয় ভিয়েতনাম, থাইল্যান্ড এবং পাকিস্তান। তো এইসব দেশগুলো থেকে যা আম ভিত্তিক যে জোনগুলো করা আছে এই জোনের মধ্যেই কিন্তু এই ফ্যাসিলিটিগুলো দেওয়া আছে, যার কারণে এই আমটা উৎপাদন হয়ে কিন্তু সরাসরি এয়ারপোর্টে যায়। আমাদের দেখেন আমাদের অনেকগুলো প্রবলেমের মধ্যে আরেকটা প্রবলেম হচ্ছে কুলিং কাভার ভ্যান নেই। আমরা এই 42-43 ডিগ্রি তাপমাত্রায় গাছ থেকে আম হারভেস্ট করে আমরা কিন্তু এই মানে ওপেন গাড়িতে বা নর্মাল গাড়িতে কিন্তু আমরা শ্যামপুরে পাঠাই, ওখান থেকে আবার নর্মাল গাড়িতেই যাই। তো এরা পুরো সিস্টেমটাকে কুলিংয়ের মধ্যে আনতে যাচ্ছে। তারপর ঢাকা এয়ারপোর্টে আমাদের মনে হয় কুলিং স্টোর নাই।